ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আকাশ, আমি এমনিতেই এসে বসেছি তোমার পাশে, আমার ভিতর কোনো মতলব নেই। আপনার কথা মোটেও বিশ্বাস করি না আমি। সো চলে যান এখান থেকে। না, আমি কোথাও যাব না, আমি তোর সাথেই বসে থাকবো। মায়ার কথা শুনে মেজাজ চলে যাচ্ছে, তাও নিজেকে সামনে নিয়ে নাদিয়াকে বললাম, নাদিয়া চল তো এখান থেকে, আমরা অন্য কোথাও গিয়ে বসবো। হ্যাঁ চল। নাদিয়া আমি রাফি উঠে আসতে ধরলাম, ঠিক তখনই মায়া আমাকে খামচে ধরলো। আই, তুই কোথাও যাবি না, আর এখান থেকে এক পাও নড়চড় করবি না তুই। কিন্তু কেন? আমি আপনার কথা কেন শুনবো? কারণ তুই আমাকে ভালোবাসতি, তাই শুনবি। মায়ার কথা শুনে চরম লেভেলে হাসি চলে আসলো। অনেক ভালোবাসতে কিন্তু এখন ততটাই ঘৃণা করি আপনাকে। আপনার মতো মানুষ ভালোবাসারই যোগ্য না বলে দিয়ে মায়া থেকে তারপর সেখান থেকে চলে এলাম। যত সব পাগল ছাগলের পাল্লায় পড়তে হবে আমাকে। কিন্তু কেন কান্না করছে সে নিজে জানে না। সে আকাশের উপরে ক্ষিপ্ত ঠিক আছে, কিন্তু হুট করেই তার মন কেন জানি বেপাক একটা বায়না করে বসে যে আকাশের সাথে গিয়ে বসে থাকতে, তার সাথে গিয়ে কথা বলতে। তার প্রতি একটা দুর্বলতা কাজ করছে মায়ার। আমি জানি আমি তোর কাছে এসেছিলাম, কিন্তু তুই আমাকে দূরে ঠেলে দিলি, আমাকে অপমান করলি। সত্যি তোর পাগল পালে আমাকে অপমান করা। আমি সময় মতো মেয়েকে চলাফেরা করছি, আমার এমন কাজ ইচ্ছে করে তোকে ফেরে ভিতরে লুকিয়ে রাখি, কারোর সাথেই তোকে কথা বলতে না। কিন্তু তুই ওই আমার মন যখন একবার কাছে নিয়েছিল, তাহলে তুই আমার ব্যবহার করা জিনিস, আর আমার ব্যবহার করা জিনিস কাউকেই দিই না, কাজ শেষে ছুঁড়ে ফেলে দিই, তাই তোকেও ছুঁড়ে ফেলে দিই। আমার জিনিসের উপরে অধিকার শুধু একমাত্র আমার থাকবে, যা আমি ব্যতীত অন্য কারো নয়। মায়া এসব বলছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এদিকে আকাশ, নাদিয়া আর রাফি। প্রবলেম আছে। নাদিয়া হয়তো থাকতে পারে, কিন্তু আমি শিওর নই। তবে চেয়ে তা দিয়ে বলতে পারি যে মেয়েটার আমাকে দেখে জেলাস হয়। হ্যাঁ, আমিও দেখে লক্ষ্য করেছি। তোর তো আবার আজকে আমার সাথে একটা জায়গায় যাওয়ার কথা। আর একটা জায়গায় কাজ আছে বলতে নাদিয়ার বাসায় আজ আমার যাওয়া। কথাটাকে অন্যভাবে বলেছে। দাওয়াত দেওয়ার কারণ হচ্ছে তার বাবার সমস্যাটা আমি সমাধান করে দিয়েছি, যেতে বলেছেন। নাদিয়া উদ্দেশ্যে রওনা হলাম। তাদের বাসায় গিয়ে দেখি সান্দার আয়োজন করা হয়েছে খাবারে। সারাটা দুপুর নাদিয়ার বাসাতে ছিলাম, খাওয়া দাওয়া করেছি। তারপর বিকেলে চাটা খেয়ে নিজের বাসায় এসেছি। দিনটা বেশ ভালোই কেটেছে। সেখান থেকে এসে রাতের বেলা একটু পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে কলেজে চলে গেলাম। কলেজে প্রবেশ করতেই মায়া আমার কলার ধরে টেনে দেওয়ালের সাথে চেপে ধরলো। মায়ার কাণ্ড দেখে আমি তো পুরো অবাক। আয় ছোট লোক, তোকে শেষবারের মতো আমি চাই তুই আবার আমার সাথে আগের মতন চলাফেরা, আর ওই মেয়ে থেকে দূরে থাক, কারণ ওই মেয়েকে তোর পাশে দেখলে আমার কেন জানি সহ্য হয় না। আপনার মতন অহংকারী মেয়ের সাথে ভালোবাসা নামক চাই, তো আপনার সাথে কোনোদিনই এই আর কোনো তাহলে তোর মুখটা আমি কলেজে পড়ে তুই যে দেখতে ছিল মনে করিয়ে দিই। আপনাদের তো
থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে এলাম। তারপর সোজা ক্লাসে চলে আসি। মিশে ক্লাসটা শেষ করলাম, কিন্তু মায়া ক্লাসে আসেনি। দূর সে না ছিল আমার কি নাচতে না আসুক, কপাল ঘোরা দিলে ক্লাস শেষ করে বের হয়ে গেলাম আমিও রাফি। ক্যান্টিন বা কলেজের সামনে বরাবর অতিক্রম করে যেই না ক্যান্টিনের দিকে যাবে, তখনই দেখি মায়া অনেক ছেলেপেলেকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোকে এই যে মায়া ভাড়া করে আনে। ছেলেগুলো লিডার কে আছে, সে ছেলেপেলেকে বলে এই মালটাকে তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আয়, আর ওর কাহিনী তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। কথা মতো থেকে তুলে নিয়ে যায়। লিডারটা আকাশকে দেখে, আকাশকে দেখে ঠাস ঠাস করে মায়ার গালে প্রচুর একটা থাপ্পড় লাগিয়ে দেয়। মায়া থাপ্পড়কে এই বেয়াদব মেয়ে, তুই তো মারার জন্য তুই জানিস যাকে মারার জন্য আমাদের খারাপ করেছিস সে কোনো সাধারণ মানুষ। ও কি তাহলে যে আপনারা এত ভয় পাচ্ছেন এই বস্তির ছেলেকে? আবার কয়েকটা থাপ্পড় পরে মায়ার কথা বলছি, ভাইয়ের নামে একটা বাজে কথা বললেও সোজা কবরে মারিয়ে দিচ্ছি। বদমাইশ মেয়ে, তুই তো আজ আমাদের সবাইকে মৃত্যুর পথে ঢেলে দিয়েছিলি। তুই আজরাইলকে মারার জন্য মানুষ ভাড়া করে নিয়ে এসেছিস। ফাজুল মেয়ে, ওনাকে আমরা কেন, আমাদের মতো হাজারটা গুন্ডা একসাথে আসলেও ওনার কিছুই করতে পারবে না। মেরে এখানে তক্তা বানিয়ে দেবে। মায়া ওদের কথা শুনে হতমত হয়ে যায়। আর কিছু অন্যদিকে লিডার করে নিচে পড়ে। এই দৃশ্য দেখে তাদের সবার চোখে গোলক ধাঁধার মতন ঘুরপাক খেতে থাকে। খাওয়ার মানে একটাই কারোর মাথায় যেন কিছুই কাজ করছে না। তবে সবাই একটা জিনিস শিওর হয়ে গেছে, সাধারণ ছেলে নয়, কোনো এক ভয়ঙ্কর রক্ষা, যার সামনে বড় বড় নেতাদেরও এই ছেলের মধ্যে সত্যি সেরেয়ালি শক্তি লুকিয়ে আছে। আজকের পর যেন ওদেরকে আর আমার চোখের সামনে না দেখি। আর তোরা টাকার মতো জায়গা থেকে মারতে চলে আসি, তোদের মধ্যে কি বিবেক বিবেচনা বলতে কিছুই নেই? ভাই সত্যি আমাদের ভুল হয়ে গেছে, আজকের পর আর এইসব কাজকর্ম করবো না। হ্যাঁ যা আমার চোখের সামনে। আকাশের কথা শুনে লিডার মাটি থেকে উঠে দাঁড়ায় নিয়ে হাত, কিন্তু কি মনে করে যেন লিডারটা আবার পিছনে ফিরে আসে। শুনে রাখ, তুই যদি আর কোনো তাহলে ধরে রাখ সেটা। আর একটা কথা বলি, বস্তির ছেলে শুনে রাখ, যার বাসার কাজে মেয়ে তোর নাই, তোর বাবার মতো ওষুধ পকেটে হাজারখানেক থাকে, ভবিষ্যতে কিছু করার আগে চিন্তা করবি। চললাম এবার। ভাড়া করা এদিকে সবাই আকাশের দিকে চোখ পাকিয়ে, বিশেষ করে মায়া পুরোপুরি চুপসে আছে। কিসের এত ক্ষমতা তার? কেউ টক্কর দিতে চায় রাস্তা ধরে না? এই ছেলের হিস্ট্রি জানা। এই যে ম্যাডি মেয়ে, দেখলি তো খেলা কাকে বলে? তোর মতন সাধারণ রসির মেয়ে আমার কিছুই করতে পারে এমন গভীর জলের যেই গভীরতায় জাল পর্যন্ত ধরবে কি? সো এখনো সময়, না হয় এমন ভাবে সাহায্য করবো তোকে এরপর থেকে মুখ দেখানোর এই রাফি ক্যান্টিনে চলো। রাফিকে নিয়ে ক্যান্টিনে চলে গেলাম। সবাই আমার দিকে ঘুরে, আমি জানি সবার মনে কি ঘুরপাক খাচ্ছে, কিন্তু কেউ সামনে এসে জিজ্ঞেস করার মতন সাহস করতে পারছে না। ক্যান্টিনে গিয়ে দেখি নাদিয়া বসে আছে। আকাশ, মানুষ মনে হয় থাকতে দিবে না। হ্যাঁ রে, তাই তো দেখছি। যতই চেষ্টা করি ভালো থাকার, কিন্তু মানুষ এসে আমাকে উস্কে দিবে। হয়েছে, থাক আর মাথা গরম করতে হয়েছে আর দেখা যাবে।
হ্যাঁ ঠিকই বলেছিস ছিলাম, কিন্তু রাফি চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আকাশ, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। তুমি কি সত্যি করে বলো তো, তোমাকে দেখতে তো সাধারণ মানুষই মনে হয়, কিন্তু আজ দুদিন ধরে চোখের সামনে যা দেখছি তাতে তো তোমাকে আমার অস্বাভাবিক কেউ মনে হচ্ছে যেন তোমার এই চেহারাটা নকল। এই চেহারার পিছনেও কেউ একজন লুকিয়ে আছে। রাফি এখন ওসব কথা বাদ দাও, সময় এলে সবটাই জানতে পারবে আমি কে। আচ্ছা ঠিক আছে। তারপর নাদিয়া, আমি, রাফি নিজেদের মতন কথা বলতে শুরু করলাম, কিন্তু মানুষের চোখ পাকানো এখনো বন্ধ হয়নি। সবাই বাঁকা চোখে আমাকে দেখছে। দূর দেখলে দেখুক, তাতে আমার কিছুই আসে যায় না। আমি আমার মতো নর্মাল থাকার ট্রাই করলাম, কিন্তু মায়া সেটা আমায় থাকতে দিল না। সে হঠাৎ করে ক্যান্টিনের মাঝে এসে আমাকে সবার সামনে জড়িয়ে ধরে। আকাশ, আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। আমি না জেনে তোমাকে দোষারোপ করেছি, আমি না জেনে তোমাকে দেখতে ছেলে বলে অপমান করেছি, আমি তার জন্য ক্ষমা চাইছি। তবে এখন তোমার বিষয় নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই। তুমি যেই হবে হও, তোমাকে আমি কিন্তু আমার তো আপনাকে চাই না, আর আমি তেমন কেউ না। আমি বস্তির এই ছেলে, তো নিজেকে গুটিয়ে রাখুন আমার থেকে। তোর না চাইলে নাই, কিন্তু আমার থেকে চাই তো চাই। সরি, আমি আপনার সাথে আর কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। তুই রাখবি, তোর ঘাড় রাখবে। কি দু একটা গুন্ডা এসে আমাকে হুমকি দিয়েছে বলে নিজেকে অনেক বড় কিছু ভাবছিস, তাই না? না, আমি তো নিজেকে কিছুই রাখছি না। তাহলে সম্পর্ক রাখতে সমস্যা কই তোর? না, আমার মতন তোর মাঝে অহংকার এসে গেছে। এমনটাই যদি হয় তাহলে কিন্তু অনেক খারাপ হবে। তুই যেই হোক না কেন, আমার থেকে উচ্চ বংশের নয় তুই। আর মাথায় রাখিস, আমার বাবা থানার ওসি। মায়ার কথা শুনে পাশ থেকে নাদিয়া হেসে ওঠে। এই মেয়ে, বংশ আর বাবার পাওয়ার নিয়ে যখন এতই বড়াই, তাহলে ওর মতো ছেলের পেছনে পড়ে আছো কেন? নিজের মতো থাকলেই তো পারো। এই মেয়ে, তুই কোনো কথা বলবি না। তুই যত সব নষ্টের মূল, তোর জন্য সব হয়েছে। তুই ওর ব্রেন ওয়াশ করেছিস। মুখের ব্যবহার ঠিক করেন। না, আমি মুখের ব্যবহার ঠিক করব না। আমি বলেছি তো বলেছি যে আমার তোকে চাই। এই নাদিয়া, চল তো এখান থেকে। ওর মতো ফালতু মেয়ের সাথে কথা বলা বেকার। হ্যাঁ চল। মায়াকে রেখে আকাশ, নাদিয়া, রাফি তিনজন হাঁটা দেয়। আকাশ, আমি কিন্তু তোকে শেষ করে দেবো বলে দিই। তুই এখান থেকে এক পাও নড়বি না। যা পারেন করেন। মেয়েটার আসলেই মাথা খারাপ। ক্যান্টিন ছেড়ে আমাদের মতন আমরা চলে আসতে ধরলাম। ঠিক তখনই মায়ার পেছন থেকে দৌড়ে এসে আমার মাথার মধ্যে গ্লাস দিছে, সজোরে এক বাড়ি লাগিয়ে দিল। সাথে সাথে গ্লাস ফেটে মাথায় ঢুকে গেছে। মাথা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। মায়ার কাণ্ড দেখে ত হয়ে দাঁড়িয়ে আছি। পাশ থেকে নাদিয়া চেঁচিয়ে উঠল, এই বিয়াপক মেয়ে, তুই এটা কি করলি? ওর অবস্থান দেখিয়েছি, সে নিজেকে অনেক বড় কিছু ভাবছিল, কিন্তু সত্যিকারে তো সে আমার পায়ের সমানও না। তারপরেও অনেক অহংকার এসে গেছে তার মধ্যে, তাই তাকে তার অবস্থানটা দেখিয়ে দিলাম। এবার শান্তি লাগছে। এই বিয়াপক মেয়ে, তুই নিজেকে অনেক বড় কিছু মনে করিস? হ্যাঁ, তুই জানিস এই আকাশ মাহমুদ কার ছেলে? নাদিয়া আকাশের পরিচয় বলতে যাবে, ঠিক তখনই আকাশ নাদিয়ার মুখ চেপে ধরে। নাদিয়া, বাদ দে, ওর সাথে কোনো কথা বলে লাভ নেই। আজকের উত্তরটা তাকে আমি সময় মতন দিয়ে দিব। এখন চল এখান থেকে। আরে আই বেয়াদব নেই, সে কে তাকে আমি ভালো করেই চিনি। তাকে আর নতুন করে পরিচয় করে দিতে হবে না। সে একটা বস্তির ছেলে, তার বাবাও হয়তো বস্তির কোনো দিনমজুর, আর সে হয়তো দলবল করে কিছুটা নাম কামিয়েছে। তাই তাকে ছেলে পেলে বুঝতে পারবে। কিন্তু এসব পাওয়ার আমার কোনো ছিল না। একদম বাবাকে বলে শ্বশুর বাড়ি নিয়ে যাবার ব্যবস্থা করতে। মায়া আকাশের নাদিয়াকে এটা সেটা বলে, কিন্তু তারা কোনো রিয়াকশন না করে তাড়াতাড়ি সেখান থেকে জায়গা ত্যাগ করে। আকাশ, তুই আসলে পাল্টে গেছিস। তোকে ওর জায়গাটা একটু দেখিয়ে দেওয়া উচিত ছিল। তোর আসল পরিচয়টা দিলে তার অহংকার ভঙ্গ রাস্তা, কিন্তু তুই দিতে দিলি না। নাদিয়া সবসময় সবকিছু বলতে হয় না, সময় আসলে সে নিজে জেনে যাবে যে তখন সমস্ত অহংকার ভুলে উঠে যাবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বেয়াদব মেয়েটা কি অবস্থা করেছে তোর মাথার। আজ তো একটা আসলেই সেই মেয়ে। চল তোকে হসপিটালে নিয়ে যাই। নাদিয়া আমার মাথায় হাত দিয়ে চেপে ধরে রেখেছে। রাফি আর সে মিলে আমি হসপিটালে নিয়ে গেল। মাথায় অনেক কয়টা কাচের টুকরো ঢুকেছে। ডক্টর সেসব বের করে ব্যান্ডেজ করে দিল। এসব করে বাসায় ফিরতে ফিরতে প্রায় বিকাল হয়ে গেল। আসলে এই বিয়েটা সাইকো, না হয় এত কিছু পরেও আমাকে মারার সাহস করতে পারতো না। বাসায় এসে বিছানায় শুয়ে আছি। 100 রাত হয়ে গেল।
রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে খেয়ে নিলাম, পরে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম ভাঙলো 10টায়, উঠে দেখি কলেজ টাইম পাস হয়ে গেছে। এছাড়া আজ এমনিতেই কলেজে যাবো না, শরীরের অবস্থা বারোটা, সেখানে কলেজে গিয়ে কি হবে? তবে নাদিয়াকে একটু ফোন দিয়ে বলে দেই যে আজ কলেজে যাব না। অবশ্য না গেলে সে বুঝতে পারবে কেন কলেজে যাইনি, তাও জানিয়ে দিই। ফোনটা হাতে নাদিয়াকে ফোন দেবো, তখনই দেখি নাদিয়ার 25টা মিসড কল। ও আল্লাহ, এত কল কখন দিয়েছে সে? সাথে একটা মেসেজও আছে, তুই তাড়াতাড়ি কলেজে চলে আয়। এদিকে একটা ঝামেলা পেকে গেছে। নাদিয়ার এমন মেসেজ দেখে তাড়াতাড়ি শার্টটা গায়ে দিয়ে কলেজে চলে গেলাম। কলেজে পৌঁছে দেখে 15 থেকে 20টার বেশি গাড়ি কলেজ মাঠে দাঁড়িয়ে আছে। আর্মি, পুলিশ আরো বড় বড় কর্মকর্তাকে দেখা যাচ্ছে, সাথে মায়ার বাবাও রয়েছে। এদিকে ক্লাস পুরোপুরি বন্ধ করে দিয়েছে শিক্ষকরা, সবাই কলেজ মাঠে দাঁড়িয়ে আছে। ছাত্র শিক্ষক কেউ বাদ নেই, সবাই চুপচাপ হয়ে আছে একদম। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম, মনের মধ্যে কেমন একটা খু ডাকছে, কিছুটা একটা হয়েছে কলেজে। ধীরে ধীরে সামনে থেকে দেখি সবার ভিড়ের মধ্যে আমি লোকটাকে দেখে পুরো অবাক। তিনি হলেন আমার আফজাল সাহেব, কিন্তু তিনি এখানে নেই। আমি তখন সে চিরে চিরা কণ্ঠে ডাক দিল, এই ছেলে কোথায় যাচ্ছিস? আমি চুপি চুপি জায়গার মধ্যে দাঁড়িয়ে পড়লাম। আমার জড়িয়ে ধরে কান্না করে দিল। এই ছেলে তুই আমাদের ছেড়ে কি করে? চুপচাপ মূর্তির মতন দাঁড়িয়ে আছি, কি বলবো ভেবে পাচ্ছি না। মুখের বুড়ি যেন মুহূর্তের মধ্যেই কোথাও ওড়া হয়ে গিয়েছে। এদিকে কলেজের সবার যেন উড়ে গিয়েছে। আফজাল সাহেব আমাকে জড়িয়ে ধরছে দেখে, কারণ আফজাল সাহেব শহরের নাম করা পলিটিশিয়ান এবং এশিয়ার মধ্যে টপ বিজনেসম্যানের লিস্টেও রয়েছে তিনি। তিনার মতন ব্যক্তি কিনা আমার মতন ছেলেকে জড়িয়ে ধরেছে, সেটা ভেবে যেন সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক তখনই তিনি আমায় ছেড়ে দিয়ে সবার উদ্দেশ্যে বলেন, কেউ এই ছেলেকে ভালো করে চেনেন না, কারণ আমি যতদূর জানি সে কখনো নিজের পরিচয় দিবে না, তাই তার পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি। এই আকাশ মাহমুদ হচ্ছে আমার একমাত্র পুত্র সন্তান, যে কিনা ছদ্মবেশ ধরে এই কলেজে এতদিন লেখাপড়া করে আসছে। আফজাল সাহেবের সবার মাথায় আকাশ ভেঙে পড়লো মতন অবস্থা। সবাই হা করে তাকিয়ে আছে বাপ ছেলের দিকে। বিশেষ করে মায়া আর তার বাবার যেন পায়ের নিচ থেকে পুরোপুরি মাটি সরে গেছে। তারা যেন সাপের 5 পা দেখেছে মতন করে চমকে আছে। আমি চুপচাপ মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। আমার পরিচয় পেয়ে কলেজের প্রিন্সিপাল জোরে চেঁচিয়ে উঠল, আকাশ মাহমুদ আপনার ছেলে? হ্যাঁ, আকাশ মাহমুদ আমার একমাত্র পুত্র সন্তান। স্যার, বিশ্বাস করেন আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আপনার কথাগুলো। এই ছেলে কলেজে একদম সাদাসিধা হয়ে চলতো, সেই ছেলে কিনা শহরের টপ বিজনেসম্যানের ছেলে? সেটা আপনি না, কারোই এই বিশ্বাস হবে না, কারণ তাকে আমি বলেছিলাম যে সে কোনোদিন মানুষ হতে পারবে, তাই সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে আসে। আমারও তো এমন নির্মমভাবে চলাফেরা করছে। গতকাল যখন একজন এসে পরে তারাও একই কথা বলে, তারপর আমিও বিশ্বাস করতে বাধ্য হয়েছি। স্যার, সত্যি কলেজের প্রিন্সিপাল, কারণ এমন একটা বিনয় ছেলেকে কলেজে অ্যাডমিশন দিয়েছে যে কিনা শহরের নাম করা বিজনেসম্যান ছেলে। আচ্ছা ছাড়ুন ওসব কথা, এখন তো জানলেন যে সে কার ছেলে। আশা করব আজকের পর আর আমার ছেলের এই কলেজের কোনো অসুবিধা হবে না। একদম হবে না স্যার, আজকের পর আমি নিজেই ওর দেখাশোনা করব, তার ভালো মন্দের সমস্ত কিছুই আমি দেখাশোনা করব। আর বাবার কথা শুনে ভিতরটা রাগে ফেটে যাচ্ছে, কারণ আমি তো এসব চাইনি। আমি চেয়েছি সাধারণ জীবনযাপন, যেখানে কোনো বড়াই থাকবে না, কিন্তু আমার বাবা তা হতে দিল না। মাথায় পুরো রক্ত চটে আছে, তাও চুপচাপ করে রইলাম, কারণ এখন কিছু বললে সেটা হাঙ্গামায় পরিণত হবে, তাই চুপচাপ থাকাই ভালো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, মায়া বারবার আমার চোখ পাকিয়ে পাকিয়ে দেখছে। তার অহংকার হয়তো ধুলোয় মিশে গেছে এত সময়। এদিকে মায়ের ভিতরে যেন জ্বলে পড়ে যাচ্ছে, ভিতরটা ধূপ ধূপ করে আফজাল সাহেবের কথা। হায় আল্লাহ, এতদিন কতই না বাহাদুরি দেখিয়েছে এই ছেলের সাথে, কতই না অহংকার করেছে তার সামনে। যেখানে সামান্য একটা ওসির মেয়ে হয়ে এত ভাবমূর্তি নিয়ে ঘোরাফেরা করতাম,
সেখানে তার বাহাদুরি আর ভাবমূর্তি কেমন নেওয়ার কথা ছিল। যেখানে আমি বাবার বাহাদুরি দেখাতাম, সেখানে তার কেমন বাহাদুরি দেখানোর কথা ছিল। ছেলেটার সাথে করা আচরণগুলো ভাবতেই যেন ভেতরটা কেঁদে উঠল। চোখ দিয়ে টুপ টুপ করে পানি ছড়ছে। এমন কষ্ট হচ্ছে ভিতরে যা বলে বোঝানোর মতন নয়। ছেলেটার সাথে এত অন্যায় করার পরও সে কোনো দিন বড়াই করেনি। যেখানে সে চাইলে আমাকে পায়ের নিচে ফেলে পিষে ফেলতে পারত, এমন একটা সাদাসিধে ছেলের সাথে আমি এমন অসৎ আচরণ করে ফেললাম। এমন একটা নরম মনের মানুষের মনে আমি কষ্ট দিয়ে ফেললাম। ও আল্লাহ, এখন কোথায় যাব আমি? আমি তো তাকে ছোট লোক বলে ছেড়ে দিয়েছি, সেখানে সে তো আমার মালিক রূপ নিল না। তাকে যে করেই হোক মাফ চাই। প্রিন্সিপাল স্যার আকাশের বাবাকে অনুরোধ করে অতিথি কক্ষে যাওয়ার জন্য। স্যার, আপনি প্লিজ অতিথি কক্ষে এসে এসির নিচে বসুন। হ্যাঁ চলুন। আর আকাশ বাবা, তুই থাক, আমি তোর স্যারের সাথে একটু কথা বলে আসছি। ওকে। আব্বুর বডিগার্ডগুলো টিনার সাথে কলেজের অতিথি কক্ষে চলে গেল। এদিকে কলেজের সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। পাশেই রাফি দাঁড়িয়েছিল। সে আমার থেকে কয়েক হাত দূরে চলে গেল। এই রাফি, কি হয়েছে তোমার? তুমি এত বড় মাপের একজন মানুষের সন্তান, তোমার সাথে কি করে দাঁড়িয়ে থাকি বলো? মেজাজ খারাপ হয়ে গেল, তাই সোজা গিয়ে রাফির হাত চেপে ধরে এক কোণায় নিয়ে গেলাম। রাফি, কি সমস্যা কি তোমার? আকাশ, তুমি অনেক বড় মাপের লোক, তোমার সাথে আমার যায় না, তাই দূরত্ব বজায় রেখেছি। রাফি ঠাটিয়ে থাপ্পড় লাগিয়ে দিব বলে দিলাম। কি সব উল্টাপাল্টা বলছো? হ্যাঁ, আমি কোনোদিন তোমাদের সামনে Free Fire India is set in a virtual world, and যদি it's আমার not ওসব based নিয়ে on the এত real মাথা ব্যথা world. থাকতো Don't worry if you're তাহলে eliminated. আলিশান ভাবে চলাফেরা করতাম আর তোমাদের থেকে দূরত্ব বজায় রাখতাম, কিন্তু আমি তা করিনি, কারণ আমার এমনই থাকতে ভালো লাগে। আকাশ, সত্যি মানুষের মতন মানুষ তুমি। আজকের পর যেন ওসব কথা না শুনি। আচ্ছা, আর বলবো না। রাফির সাথে কথা বলছিলাম, পেছন থেকে নাদিয়া এসে আমায় চিমটি কাটলো। শেষমেশ নিজের পরিচয় আর লুকিয়ে রাখতে পারলি না তুই? কি করে রাখবো বল? কোন শয়তান যে বাবাকে আমার খবর দিয়ে দিয়েছে আল্লাহ জানে। হয়েছে, থাক, এখন আর তেজ দেখিয়ে কোনো ফায়দা নেই, কারণ যা হবার তা হয়ে গেছে। হ্যাঁ সেটাই। আচ্ছা আকাশ, চল ক্যান্টিনে যাই, কারণ আজ তো ক্লাস হওয়ার কোনো নাম গন্ধই দেখছি না। হ্যাঁ চল। রাফি আমি নাদিয়া মিলে ক্যান্টিনে চলে এলাম। এসে বসে বসে কফি খাচ্ছি। ঠিক সেই সময় মায়ার পুরো ক্যান্টিনে আসলো। তাদের সাথে রিমা নামক মেয়েটাও আছে, যে কিনা আমায় রুমে নিয়ে গিয়ে মেরেছিল। আমার সামনে দাঁড়িয়ে আছে। কি কিছু বলবো? আচ্ছা, আসলে সরি, আমি যদি না জানি তোমার সাথে যেটা আমার হয়েছে যান, কিছু মনে করিনি। আর কিছু বলার আছে কি? সেটা লেভেল দেখে করুন। বস্তির ছেলে বলে রুমে নিয়ে গিয়ে গায়ে হাত তুলেছিলেন। সেসব কথা কিন্তু বেশি আগের নয়। তো মুহূর্তের মধ্যে হঠাৎ কি হয়ে গেল? আকাশ, আমি সত্যিই ভুল করে ফেলেছি। আমি জানতাম না যে যার সাথে আমি বাজে ব্যবহার করছি সে আসলে আমার বড় মাপের একজন। প্লিজ আমাকে তোমাদের বন্ধুত্বের মধ্যে সামিল করে নাও। ক্ষমা করা যায়, বাট বন্ধু বানানো যায় না আপনাদের। আর কথা বলবেন না। মন খারাপ করে চলে গেল। চলে না যেত মায়া এসে হাজির। এসে এখন ঝাপতে পড়ে আকাশের পায়ের মধ্যে। এই নে, কি করছেন? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আপনি একজন বস্তির ছেলে পা ধরে মাপ চাইছেন? আকাশ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। আর তুমি কোনো বস্তির ছেলে নয়, তুমি অনেক বড় মাপের একজন মানুষ। বুঝতে পেরেছেন, এটাই অনেক। এবার প্লিজ এখান থেকে যান। আকাশ, প্লিজ মাফ করে দাও না, আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি। আমার তোমাকে চাই। আমি সেই দিনটার কথা এখনো ভুলিনি, যেদিন আমি অসুস্থ শরীর নিয়ে আপনার কাছে ভালোবাসা ভিক্ষে চেয়েছিলাম। আপনি তার বদলে আমার সবার সামনে জুতোর বাড়ি মেরেছেন। শুধু তাই নয়, ছেলে পেলে এনেও। সেই দিন আমার মনে কাটার মতন বিধে গেছে। ডক্টর সাথে জড়াবার ইচ্ছা নেই আর। প্লিজ আপনি চলে যান না, আমি এখান থেকে যাবো না। আর
তাও ছাড়বো না। কথা শুনে সে উঠে এসে পেছন থেকে এক টান দিয়ে মায়াকে আকাশের কাছ থেকে সরিয়ে দিল। প্রেম ভালোবাসা কি অন্য কারো থেকে আসে? আশেপাশেও তোকে না দেখি অনেক কষ্ট দিয়েছিস তুই বেচারাকে। আমি ওর সমস্ত সত্য জানার পরেও চুপ করেছিলাম, কিন্তু এখন আর না। সো রাস্তা মাপ নিজের মতো। তুই তোর যোগ্য মতো কাউকে খুঁজে নে, কারণ তুই ওর যোগ্য না। আর সে যোগ্যতা বলতে তোর মন দেখেছিল, কিন্তু তুই ওকে নিয়ে নতুন খেলা করেছিস। এবার আল্লাহর ওয়াস্তায় দূরে যা, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। নাদিয়ার কথা শুনে মায়া ফুপিয়ে কান্না করে দেয়। তার সাথে যেন এমনটাই হওয়া উচিত ছিল। অহংকার করার ফল কখনো ভালো হয় না, সেটা যেন আজ মায়া নিজের চোখে প্রমাণ পেয়েছে। তুই আর এখানে এক মিনিটও থাকবি না। আর আজ থেকে তুই মানুষ গুনে চলাফেরা করবি। চলাফেরা করার আগে ভালো করে লেভেলটা দেখে নিবি, এমনকি দুটো মেয়ের সাথে মিশতে পারবি। নাদিয়া আকাশের হাত ধরে টেনে কলেজের ভিতরে নিয়ে খারাপ লাগছে মায়ের জন্য। মেয়েটাকে কিছুই করার নেই, কারণ সে আমার সাথে প্রতারণা করে, অন্যদিকে মায়া এখন ক্যান্টিনে বসে ফুপিয়ে কান্না করছে। মায়ার কান্না দেখে ক্যান্টিনের একটা কর্মচারী বলে, আপনাকে দুটো কথা বলি, আপনি সত্যিই অনেক অহংকারী। আপনার অহংকারের তীব্র বাতাস আমরা এখানে থেকে উপভোগ করতে পারতাম। আমি মূর্খ বেশি পড়ালেখা করতে পারি। কথা বলতে চাই রিভেন একটা কথা আছে, আপনি যেমন করবেন প্রাকৃতিক আপনাকে তেমনটাই ফেরত দিবে। এজন্যই বলে আজ নিজের চোখে প্রথম দেখে আমি অনেক বড় আমার যে করেই হোক শেষ করে দিতেও রাজি। মায়া মাটি থেকে কলেজের ভিতরে যেতে চায়, তারপর সোজা আকাশের বাবার কাছে চলে যায়। আপনার সাথে হ্যাঁ বলো। স্যার নিজের জীবন বেশি ভালোবাসি, আর সেও আমাকে ভালোবাসে। আমি চাই তাকে বিয়ে করে তার সাথে সংসার জীবন। মায়ার কথা শুনে মায়ার বাবাও সাথে দাঁড়িয়ে আছে। তিনিও হতমত খেয়ে যায়, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ কিছু বলার মতন সাহস করতে পারছে না তিনি। তুমি কি সত্যিই বলছো এসব? জি, আমি সত্যিই বলছি। আকাশের সাথে এই বিষয়ে কথা বলছি। স্যার আপনি একটু আকাশকে দেখে আনার ব্যবস্থা করুন। আকাশের বাবার কথা শুনে প্রিন্সিপাল স্যার আকাশকে ডেকে আনতে লোক পাঠায়। আকাশ খবর পেয়ে অতিথি কক্ষে আসে। হ্যাঁ বাবা বলো। আকাশ, তুই নাকি এই মেয়েকে ভালোবাসিস আর এই মেয়েও তোকে ভালোবাসে, কথাটা কি সত্য? আমি এই মেয়েকে ভালোটাকে বাসি না, তো বাবা তুমি এসবে কাজ করো না। মায়ের কথা বলতে মা আমায় ক্ষমা করো, আমি তোমার কথা বিশ্বাস করতে পারি। আমার ছেলে আমার জন্য, আর তাছাড়া তোমার কথা যদি সত্যিও হয়ে থাকে তাহলে আমার কিছু করার নেই। তার জবানবন্দির সাথে তোমার ক্ষমা করো আমায়। আর প্রিন্সিপাল স্যার চললাম এবার, আমার ছেলের খেয়াল রাখবে। আকাশের বাবা এদিকে মায়ের সজোরে চেঁচিয়ে কান্না করছে। আকাশের বাবা প্রিন্সিপালের সামনে আকাশকে জড়িয়ে ধরে ফেলে। আই আকাশ, প্লিজ এমন করো না। আমি আমার ভুলের জন্য তো তোমার কাছে মাফ চাইছি। প্লিজ তুমি আমায় এভাবে ফিরিয়ে দিও না। আমি সত্যিই থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমি এতদিন তোমার ভালোবাসা উপলব্ধি করতে পারিনি, তার জন্য টের পাচ্ছি আমি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ তুমি আমায় মেনে নিও। তুমি আমায় যেমন বলবে আমি তেমন করবো। আমি শুনবো, তাও আমায় ছেড়ো না তুমি। মায়ার কর্মকাণ্ড দেখে রাগ উঠে ধাক্কা দিয়ে মায়ের
নিজের কাছ থেকে। আপনার সাথে আমার কোনো কিছুই নেই, কিছুই শেষ হয়ে গিয়েছে। আমার অসুস্থ শরীরে দিয়েছেন, আমি চাইলে প্রতিবাদ করতে পারি, কিন্তু করিনি। সেদিন আমি সহ্য করেছি, আর আপনি মতন আচরণ করেছেন। আমার দিন, কিন্তু আমি কোনো প্রতিশোধ নিব না। আপনার মতন থাকুন। না, আমার তোমাকেই চাই। তো যাবে নেই আমার কাছে। আপনি আছেন সেটা দেখার জন্য মরিয়া ভিতর থেকে চলে গেছে। প্লিজ এমন করো না স্যার, প্লিজ বোঝান না। আকাশ, আমি বলি কি, তুমি মেয়েটাকে মানুষ বলতেই তো ভুল, আর মেয়েটা দেখেছো একবার করে, কিন্তু সে আমার যেই ভুলের মাপ নাই। আমি তোমায় ভালোবাসা দিয়ে সমস্ত কষ্ট দূর করে দেব, তুমি আমায় ক্ষমা করে দাও। বললাম তো যে আপনার ক্ষমা নেই, আর আমি আপনার সাথে কোনোদিনও ওসব কিছুতে জড়াবো না। মাপুন। তুমি যতদিন আমায় মাফ না করবে ততদিন আমি তোমার রাস্তা ছাড়বো না। মেয়েটার কথা শুনে মেজাজ গেল আরো গরম হয়ে। মেয়ের থেকে দূরে গেলেই আমার মুক্তি। আর আমি এই কলেজে আর থাকবো, ট্রান্সফার হয়ে যাব এখান থেকে। এই কলেজে থাকার আর বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। আকাশের কথা শুনে মায়া এবং প্রিন্সিপাল দুজনে থতমত খেয়ে যায়। স্যার আকাশকে বোঝাতে শুরু করে এই কলেজে থাকবে। আমি তোমার পিতার মতো রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি। তাহলে এই মেয়েকে আমার আশেপাশেও আসতে, এই মেয়ে আমার বিরক্ত করলে আমি কলেজ ছেড়ে দিব। মায়া, তুমি আজকের পর আকাশের আশেপাশেও যাবে না। আমি চাই না তোমার জন্য সে কলেজ ছাড়ুক। তুমি যদি আজকের পর ওকে বিরক্ত করো তাহলে তোমাকে আমি কলেজ থেকে বের করে দিব। প্রিন্সিপালের কথা শুনে মায়া একদম চুপচাপ হয়ে যায়। তার ভিতরে হাজার স্রোতে কষ্টের বন্যা বইলেও সে চুপ হয়ে যায়, কারণ আকাশ কলেজ ছেড়ে চলে গেলে তাকে সে চিরতরে হারাবে। স্যার আমি বাসায় চললাম। আর মায়া, আপনাকে শেষ একটা কথা বলে রাখি, নাদিয়ার বাবা নাদিয়ার সাথে আমাকে বিয়ে দিতে চাই। তো আমি যদি বিয়ে করি নাদিয়াকে করব। এবার চললাম। আকাশ কলেজ থেকে বের হয়ে যায়। এদিকে আকাশের বলা শেষ কথাটা যেন মায়ার মনে বিশালভাবে আঘাত করে। এবার সে আর থাকতে না পেরে কান্না করতে করতে বের হয়ে যায়। অন্যদিকে আকাশ অতিথি কক্ষ থেকে বের হয়ে নাদিয়ার কাছে চলে আসে। আকাশ অতিথি কক্ষ থেকে বের হয়ে নাদিয়ার কাছে চলে আসলো। তার সাথে রাফিও আছে। তাদের সাথে কথা শেষ করে বাসায় চলে গেলাম। শরীরটা অনেক দুর্বল লাগছে। ভাগ্যিস মাথার ক্ষতটা ঢেকে রেখেছিলাম, না হয়তো বাবার চোখে পড়লে কিয়ামত হয়ে যেত। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। নিত্যদিনের ন্যায় দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে যাব, কিন্তু শরীর দিচ্ছে না। না, আজ কলেজে যাব না, শরীরটা ভালো থাকছে না আজ, তাই বাড়িতেই রয়ে গেলাম। অন্যদিকে নাদিয়া কলেজে যেতেই মায়া নাদিয়াকে চাপটে ধরে কান্না করে দেয়। এই মেয়ে, কি করছো কি তুমি? হ্যাঁ বোন, প্লিজ আমার জীবনটা তুমি বরবাদ করো না, আমার আকাশকে চাই। মায়া দেখো, তুমি যেহেতু আমার বোন ডাকলে তাই তোমার সাথে আর খারাপ আচরণ করলাম না, কিন্তু একটা জিনিস কি জানো, তোমার জীবনটা তুমিই নষ্ট করেছো। তুমি আকাশের সাথে ওইসব খারাপ আচরণ না করলে আজ সে তোমার থাকতো। আমি জানি আমি ভুল করেছি, আর আমার ভুলের ক্ষমা আমি না হয় যে কোনো উপায়ে কাটিয়ে নেব, কিন্তু সে তো তোমাকে বিয়ে করতে চায়। সে আমায় বলেছে বিয়ে করলে নাকি তোমাকেই করবে। কি? আকাশ এসব কথা বলেছে? হ্যাঁ, সে এসব কথা বলেছে। তোমার বাবা নাকি তার সাথে তোমার বিয়ে দিতে চায়, তাই সে তোমাকেই বিয়ে করবে। মায়া, আকাশ যদি সত্যি এমনটা বলে থাকে তাহলে তুমি চিরতরে ওর থেকে সরে যাও, কারণ আমিও মনে মনে তাকে ভালোবাসি, কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে কখনো তাকে মনের কথা বলতে পারিনি। সো প্লিজ ওর থেকে দূরে থাকো। নাদিয়া, কলিজার বোন আমার, প্লিজ তুমি এমনটা করো না। মায়া, আমি কোনো কিছুই করছি না। সে যদি তোমায় মেনে নেয় তাহলে আমি তোমাদের মাঝেও আসবো না, কিন্তু আমার ভালোবাসা যখন সেধে আমার কাছে এসেছে তখন তা আমি হাতছাড়া করবো না। সো প্লিজ নিজের মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। নাদিয়ার কথা শুনে বুকের ভিতরটা খলখল করছে মায়ার। তার যেন মরে যেতে ইচ্ছে করছে। সে যেন কোনো মতেই নাদিয়াকে মেনে নিতে পারছে না। আকাশের পাশে আজ তার ভিতরে আর্তনাদ যেন কেউ শুনতে পাচ্ছে না। তার অহংকারী বান্ধবী গুলাও তার সঙ্গতা ছেড়ে দিয়েছে। সে উঠে কলেজ থেকে একটু দূরে একটা পুকুর আছে সেখানে চলে যায়।
সেখানে গিয়ে ইচ্ছা মতন কাঁদতে শুরু করে। অন্যদিকে আকাশ অসুস্থ শরীর নিয়ে শুয়ে আছে। তখনই তার কাছে একটা ফোন আসে। সে নাম্বারটা চেক করে দেখে যে সেটা তার বাবার বডিগার্ডের নাম্বার, যার সাথে তার বরাবরের মতোই কন্ট্যাক্ট রয়েছে। হ্যাঁ নাদিম ভাই বলেন। ভাই আপনি তাড়াতাড়ি হসপিটাল আসেন, স্যারের উপরে ক্রিমিনাল গ্যাংয়ের ছেলেপিলে হামলা করছে। স্যার অফিসে যাওয়ার সময় অনেক ছেলেপিলে একত্রে স্যারের গাড়ি আটকায় আর গাড়ি ভাঙচুর করতে আরম্ভ করে, যার জন্য স্যারের মাথায় অনেক ডক্টর বলেছে আশঙ্কা ওনার গোপনের সময়। নাদিম ভাইয়ের কথা শুনে ভিতরটা যেন মোচড় দিয়ে উঠলো। খোদার কসম হয় তাহলে এক একটাকে খুঁজে বের করে 70 হাত মাটির নিচে দাফন করে দিব। আকাশ মাহমুদ কি সেটা এখনো কারোর চোখে যেদিন পড়বে পালাবার মতন জায়গা খুঁজে পাবে না কেউ। হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। হসপিটালে গিয়ে পৌঁছতেই দেখি নাদিয়া সেখানে। নাদিয়াকে দেখেই যাবে হাজার নাদিয়া তুই এখানে কি করে? আর তুই না কলেজে ছিলি? আমি একটু আগে আসলাম। বাবা একটু আগে আমি ফোন করে কলেজ থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়াতে। তারপর আমি কলেজ থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়াই। আর বাবা আমার সাথে করে এখানে নিয়ে আসে, বলে নাকি তোর বাবার উপরে হামলা হয়েছে। আর আমি আসার আগে অনেক কয়টা ফোনও দিয়েছি তোকে, কিন্তু তুই ফোন রিসিভ করিসনি। কি বলিস? তুই আমায় ফোন দিয়েছিস? তারা দেখি আগে। পকেট থেকে ফোনটা বের করে দেখি সত্যি নাদিয়া আমায় অনেক কয়টা ফোন দিয়েছে, কিন্তু আমি তাড়াহুড়ায় আর খেয়াল করিনি। আচ্ছা ছাড় এখন এসব কথা। আগে বাবার কাছে গিয়ে দেখি কি অবস্থা। বাবাকে দেখি ইমার্জেন্সি রুমে রাখা হয়েছে। আমার জন্য পুরো দুনিয়াদারি ভৌ করে ইমার্জেন্সির সামনে যেতেই দেখি ছোট বোন বসে বসে কান্না করছে। তারা আমাকে দেখে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। আকাশ তোর বাবার এমন ক্ষতিটা কে করলো রে? তোর বাবা তার এমন ক্ষতি এভাবে হামলা করলো? মা তুমি টেনশন করিও না, বাবা ঠিক হয়ে যাবেন। আর যারা এমন করেছে তাদের কিয়ামত আমি ঘটিয়ে দেব। তোমার ছেলে ভালো হয়েছে দেখে নিজের পরিবারের উপরে আঘাত সে সহ্য করবে না, সে তার কড়া জবাব দিবে। ওদের কাউকে ছাড়বি না তুই? না মা, ওদের কাউকে আমি ছাড়বো না। মা আর ছোট বোনকে কোনো মতে শান্ত করলাম। অন্যদিকে বাবার এই নিউজ শুনে মিডিয়ার লোক এবং নামি নামি নেতারা ছুটে এসেছে দেখার জন্য। সবাই হতাশ বাবাকে নিয়ে। কিছু সময় পর ডক্টর জানালো যে বাবা ডেঞ্জারের বাহিরে আছে। ডক্টরের কথায় সবাই প্রাণ ফিরে আসলো। মা তো খুশিতে জায়নামাজে বসে পড়েছে। সবার মনেই খুশির জোয়ার। কিন্তু আমার ভিতরে আগুন জ্বলছে। কে করেছে বাবার সাথে এমন ধরা কাজ? না, একটু খোঁজ নেওয়া দরকার। শোন তো, তুই এদিকে একটু খেয়াল রাখ। আমি বের হয়ে গেলাম ক্রিমিনাল গ্যাংয়ের খোঁজ করতে। অন্যদিকে মায়া তো পুরো পাগল হয়ে যাচ্ছে। কয়েকদিন হয়ে গেল, কিন্তু সে আবার সে না এসে রাফিকে ধরে। এই রাফি, আকাশ কোথায়? আর ওই নাদিয়া নামের মেয়েটাকেও তো দেখছি না কলেজে। আকাশ আর নাদিয়া আকাশের বাড়ি গেছে বিশেষ এক কাজে। ওরা দুজনে মিলে বাড়ি গিয়েছে, তাও আবার বিশেষ কাজে। না, হয়তো ওরা দুজনে কোনো অঘটন ঘটাবে। ওরা হয়তো বিয়ে করে নেবে। না, এটা হতে পারে না। আমার আকাশ আমি কাউকে বিয়ে করতে পারে না, তা আমি হতে দেবো না। যেভাবেই হোক ওদের বিয়ে আমি আটকাবো। মায়া তাড়াতাড়ি কলেজ থেকে বের হয়ে যায়। তারপর বাসায় এসে জামা কাপড় গুছিয়ে আকাশের বাসায় যেতে তেমন কোনো সমস্যাই হবে না তার, কারণ আফজাল সাহেবের বাসা এক নামে পরিচিত। কিন্তু মায়ার ভিতরে যেন এক রকমের তুফান বইছে। সে মনে মনে খোদার কাছে প্রার্থনা করছে তাদের যেন বিয়ে না হয়। অন্যদিকে আকাশের বাবাকে বাড়িতে আসতে আকাশ সবসময় সবার দেখাশোনায় লেগে আছে। অন্যদিকে ক্রিমিনাল গ্যাংয়ের খোঁজও চালিয়ে রেখেছে। বাবার শরীরটা পুরোপুরি সুস্থ হলেই খেলাটা চরম করে খেলবো। ক্রিমিনাল গ্যাংয়ের ক্রিমিনাল গিরি চিরতরে বের করে দিব একদম। এইভাবে দুপুর হয়ে গেল। দুপুরে খেতে নাদিয়া আর আমি বাসা ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। নাদিয়ারা আর বাড়িতে যায়নি, কারণ বাবার অবস্থা দেখে নাদিয়ার মা বাবা এবং নাদিয়া সহ এখানে রয়ে গিয়েছে। তাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে আমাদের অনেক আগে থেকেই, তাই তারা রয়ে গিয়েছে। এদিকে আমি আর নাদিয়া কথা বলছিলাম, হঠাৎ এই নিচে গাছটা চেঁচামেচি শুরু করলো যে একটা মেয়ে নাকি দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। আমি আর নাদিয়া তাড়াতাড়ি ছাদ থেকে নিচে নেমে গেলাম। নিচে গিয়ে দেখি মায়া আমার বাসায়। সে এসে আমার বাসা পুরো মাথায় উঠিয়ে
আটকাতে এসেছি। মানে কি? মনে হলো তুমি আর নাদিয়া আমায় না বলে বিয়ে করার প্ল্যান। আমি তোমাদের বিয়ে করতে দেবো না, কারণ তুমি শুধু আমার। এই তো সবটা নেশা করে আসছেন মনে হয়। নেশা করিয়েছে আপনাকে, কেবল বলছেন। আবল তাবল না, আমি তোমাদের বিয়ে করতে দেবো না। মেয়েদের খারাপ করবেন না, এখান থেকে চলে যান, না হয় খারাপ কিছু করবে। না, আমি যাব না, তোমার যা করার করো। মায়ার কথা শুনে রাগ উঠে গেল। গিয়ে সোজা ওর হাতটা টেনে ধরে ঘর থেকে বের করে দিলাম। তাকে বের করে দিয়ে দরজা আটকে দিয়েছি, কিন্তু সে সজোরে দরজা ধাক্কাচ্ছে। এদিকে মা এসে জিজ্ঞেস করছে, কি হয়েছে আকাশ, কে এমন দরজা ধাক্কাচ্ছে? মা পাগল, তুমি ছাড়ো তো ওসব কথা। আচ্ছা দেখি কে এসেছে সে, আর পাগল হলে দুমুঠো খাবার খাইয়ে দিব। আকাশের মা সত্যি পাগল মনে করে গিয়ে দরজা খুলে দেয়, আর তখনই মায়া আকাশের মাকে ঝাপটে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আন্টি প্লিজ, আপনি নাদিয়া আর আকাশের বিয়ে দিবেন না। আমি আকাশকে অনেক বেশি ভালোবাসি, ওর অন্য কারোর সাথে বিয়ে হলে আমি মরেই যাব। আকাশের আম্মু তো পুরাই অবাক। এই মেয়ে কি সব বলছো তুমি? কার বিয়ে হচ্ছে এখানে? মাথায় খেলছে না। না, কারোরই এই তো বিয়ে হচ্ছে না, আর ওরা তো বাবার অসুখের জন্য বাড়ি এসেছে। কি সত্যি? মিথ্যা বলার কি আছে? যাক, তাহলে শুক্রিয়া। কিন্তু তুমি কে? আমার নাম মায়া। আপনার ছেলে আমাকে ভালোবাসে, আমি আপনার ছেলের ভবিষ্যৎ বউ আর আপনার বউমা। মায়ার মুখ থেকে সব শুনে আকাশের আম্মু বেকুব হয়ে যায়, কিন্তু আকাশের চরম রাগ উঠে যায়। সে সোজা গিয়ে মায়ার চুলের মুঠি ধরে টানতে টানতে একদম ঘরের বাহির দিয়ে আসে। এই শোন, তোর মতন মেয়ে আমার যোগ্য না। আজকের পর যেন তোকে আমার সামনে আর না দেখি। যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে আজকের পর আর চোখের সামনে আসবি না। আর গার্ড দ্বিতীয়বার যেন এই মেয়ে বাড়িতে আসতে না পারে, সেই দিকে খেয়াল রাখবেন সকলেই। জি স্যার। আকাশ মায়াকে ঘর থেকে বের করে দিয়ে বাসায় আসে। কি আকাশ, তুই মেয়েটার সাথে অমন করলি কেন? মা, মেয়েটা তোমার ছেলের জীবনের সবচেয়ে বড় কাটা। সে তোমার ছেলেকে পুরো ছন্নছন্না করে এই মেয়ে বিশাল শিক্ষা দিলাম। ওর মতন মেয়ের কোনো জায়গা নাই এখানে। বাবা কারোর সাথে অমন করতেন না, সে যত অন্যায় করুক না কেন। মা, সে শুধু অন্যায় নয়, সে আমার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল। সে আমার সাথে খুব ভয়ঙ্কর আচরণ করেছে। সে আচরণ কারোর সাথে করলে মারাই যেত। আমি তো তাও সহ্য করে আছি। আচ্ছা মা, বাদ দাও এখন ওর কথা। বাবা কি করছে? তোর বাবাকে শুইয়ে দিয়ে আমি ফ্রেশ হতে যাচ্ছি। আচ্ছা যাও। আম্মু চলে গেল, আমি আর নাদিয়া। আকাশ, আমার মনে হয় কি মায়া সত্যি তোকে অনেক ভালোবাসে। সে হয়তো না বুঝে আমার ভুল করে ফেলেছে। নাদিয়া, মায়ের বিষয় নিয়ে আর একটা কথা বললেও তোর সাথে আমি কথা বলা অফ করে দিব। আর শুনে রাখ একটা কথা, তোর বাবা চেয়েছিল তোর সাথে যেন আমার বিয়ে হয়, সো আমি তোর বাবার ইচ্ছাই পূরণ করব। আর এখন থেকে তোর প্রতি ফোকাস করব। আকাশের কথা শুনে নাদিয়ার ভিতরে যেন খুশির জোয়ার বইছে, কিন্তু সেটা সে আকাশকে বুঝতে দিল না। Free Fire India is set in a virtual world and is not based on the real আরো world. কয়েকটা দিন Don't কেটে worry গেল। if you're eliminated. আকাশের বাবা পুরোপুরি সুস্থ এখন। আকাশ এখন পুরোপুরি কাজে নামবে খেলার জন্য। তবে আরেকটা কথা, মায়া এরপরে আর কোনো ধরনের সমস্যায় করেনি। এদিকে আকাশ ক্রিমিনাল গ্যাং এর খোঁজ নিয়ে জানতে পারে তারা আকাশের বর্তমান শহরে থাকে। সেখানে আকাশ লেখাপড়া করে। আকাশ নাদিয়াকে নিয়ে সেই শহরে চলে যায়। তারপর ক্রিমিনাল গ্যাং এর খোঁজ করতে থাকে। এদিকে আবার কলেজে কন্টিনিউ করে। তবে একটা জিনিস সে লক্ষ্য করে যে মায়াকে সে অনেকদিন ধরে কলেজে দেখছে না। দূর, যাই হবে হোক, মায়াকে দিয়ে আমার কোনো কাজ নেই, কারণ সে একটা অহংকারী মেয়ে। আমি এখন থেকে নাদিয়ার উপরে ফোকাস করব। তো তাই করলাম, নাদিয়ার উপরে ফোকাস করলাম। ধীরে ধীরে নাদিয়ার উপরে আসক্ত হয়ে গেলাম। বেশ ভালো বন্ডিং হয়ে গেছে আমাদের মধ্যে। আরো একদিন সকালবেলায় কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখন একজন ফোন দিয়ে ক্রিমিনাল গ্যাংয়ের তথ্য দিল। ভাই, ক্রিমিনাল গ্যাংয়ের তথ্য পেয়ে গেছি। তারা এমনি এমনি আপনার বাবার উপরে হামলা করেনি, তাদেরকে কেউ হামলা করতে টাকা দিয়েছে। আর আমি তার তথ্য পেয়েছি। আমি আপনাকে ছবি দিয়েছি। আচ্ছা, মেল এখন অপেক্ষা করছি। আমি এই ছবি করতে ছবিটা দেখে যেন পায়ের নিচ থেকে বাটি সরে গিয়েছে আবার, কারণ ছবিটা কেউ না, পরিবার ওই সমস্ত চক্র পাকিয়েছে বাবাকে মারার জন্য। আমার যেন নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে নাদিয়ার বাবাকে এসব কিছু পিছনে দেখতে পেয়ে। শরীরটা পুরো গিরগির করে কাঁপছে। যেই মানুষটাকে এতটা বিশ্বাস করে আমার পরিবার, সেই মানুষটা শেষমেশ কাল পিটবেন না। আজ আর কলেজে যাব না। আচ্ছা,
বাবার খোঁজ বের করতে চলে গেলাম। এদিকে নাদিয়া ফোনের উপরে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু আমার দীর্ঘ পরিমাণ ইচ্ছে করছে না ওর সাথে কথা বলতে। পুরো পরিবার আসল উদ্দেশ্য কি কিন্তু কারণ মানুষের মনে রহস্য কখনোই বের করা সম্ভব নয়। তাই বাসায় ফিরে এলাম। তুই আমার ফোনে উঠাচ্ছিস না, আমার কত টেনশন হচ্ছিল জানিস তুই ইয়াদব। নাদিয়ার কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ তাকে তো আমি ইগনোর করেছি। তাকে টেনশন করে স্বাভাবিক, তবে সত্যি কি টেনশন করেছে সে, নাকি এর ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে কে জানে। কি রে কথা বলছিস না কেন? নাদিয়া প্লিজ বাসায় চলে যা, ভালো নেই, আমি তোর সাথে পরে কথা বলবো। না আমি বাড়ি যাব না। আর কি হয়েছে বল না তোর? কোনো কিছু নিয়ে ফোন করিস না, এমনিতেই মাথা বিগড়ে আছে। নাদিয়া কোনো কিছু জিজ্ঞেস করে না, সে চুপচাপ গিয়ে আকাশকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখে। নাদিয়া তুই বাড়ি চলে যা না প্লিজ। আকাশ কিছু নিয়ে ফোন করছি না, তাও কেন এভাবে তাড়িয়ে দিচ্ছিস? আমি দোষ করিস না। নাদিয়া আমি জানি না তুই কি করেছিস, বিশ্বাস করি না, প্লিজ তুই বাড়ি যা আর আমাকে একা থাকতে দে। কি বলছিস? নাদিয়া আচ্ছা যাচ্ছি। আর শোন, কোথা থেকে এসেছিস তুই তা আমি জানি না, তবে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিস। চলে গেল। এদিকে আমার মাথা পুরো হ্যাং হয়ে আছে। দুনিয়াটাই আসলে স্বার্থপর দিয়ে পরিপূর্ণ। এই স্বার্থপরের দুনিয়ায় কাউকে বিশ্বাস করা কঠিন। তারপর আমি বাসায় ঢুকে গেলাম। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর নিত্যদিনের ন্যায় বিছানায় গা এলিয়ে দিয়েছি, কিন্তু আজ কেন জানি ঘুম আসছে না। নাদিয়ার বাবার শয়তানি রূপটা খালি সামনে ভেসে আসছে। এইসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমের সময় পেরিয়ে গেল। বিকেলবেলা বিছানা ছেড়ে উঠে গেলাম, কি করবো ভেবে পাচ্ছি না। আমি কি সোজা গিয়ে নাদিয়ার বাবাকে মেরে মাটির নিচে দাফন করে দিব, নাকি আরো একটু যাচাই বাছাই করি? না, আরো একটু যাচাই বাছাই করি, কারণ তার বাবা কি এসবের সাথে পুরো পরিবার জড়িত, সেটা আগে শিওর হওয়া দরকার। এইসব নিয়ে ভাবতে ভাবতে দিনটাও পার হয়ে গেল। পরের দিন সকালবেলায় উঠে কলেজে চলে গেলাম। আর একটা চিন্তা মাথায় ঘুরঘুর করছে, ক্লাসের দিকে কোনোভাবে ফোকাস করতে পারছি না। শেষ করে নিজের মতন চলে আসছে। এই আকাশ কি হয়েছে তোর? মনে হয় করছিস। আর তাড়াতাড়ি একটা জায়গায় বসে গেছে। নাদিয়া হ্যাঁ বল, কি কারণে আসছে? নাদিয়া আসলে বাবার উপরে যারা হামলা করেছে তারা নাকি আমাদের খুব কাছে পাবে, সেটা ভেবেই আসছে। নাদিয়াকে মিথ্যা বললাম, কারণ তাকে এখন তার বাবার কথা বলা যাবে না। আকাশের কথা শুনে নাদিয়া চমকে ওঠে। কাছের মানুষ এটা শুনে হলে জানতে পারি এখন কোনো কথা বলিস না। নাদের সাথে এমনি বসে বসে নর্মালভাবে কথা বলছিলাম, তখনই হুট করে একটা জায়গায় মায়া গাড়ি নিয়ে কলেজ আমাদের বলতে চাই আমি নাদিয়ার সাথে কথা বলে ফোকাস করলাম। কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকে আমার সামনে এসে দাঁড়ালো। কেমন আছে? কারণ মেয়েটার চেহারা দেখে খারাপ করতে পারলাম না। জি আলহামদুলিল্লাহ। আপনি যেমনটা রেখে দিয়েছি, আমি কি তোমার সূত্রে শেষ বসা হবে না? আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আর শেষ বসা বলতে হয়তো এরপর আর কোনোদিন তোমার চোখের সামনে দেখবে না আমায়। মানে কি? আচ্ছা ছাড়ো এখন চাইতে এসেছিলাম, তবে তুমি ভেবো না যে আমি শুনতে চাই তোমাকে পাওয়ার জন্য এসেছি, কারণ সেসব কিছুই আমার কপালে নেই।
তোমার মতন লক্ষ্মী একটা ছেলেকে আমি ধরে রাখতে পারি না। এর চাইতে জঘন্য আর কিছুই হতে পারে না। আচ্ছা, আমি সত্যিই তোমার কাছে মাফ চাইতে এসেছি, শেষবারের মতন। আমার খারাপ আচরণ আমার মন থেকে মাফ করে দাও। ঠিক আছে, মাফ করে দিয়েছি, এবার চলে যান প্লিজ। এমন ধরা কথা শুনে খাস করেই মায়ের গালে তোর কত বড় সাহস যে তুই আমার আকাশকে জড়িয়ে ধরতে সেরা ছিল সে থাপ্পড়কে মাটির দিকে তাকিয়ে কান্না করছে। কত বলছিস মতো ভাবাচ্ছিস কেন? যখন খারাপ আচরণ করেছিলি তখন তোর মনে ছিল না? কিছুই বলে না। এই নাদিয়া থাম, ওকে আরেকটা ওয়ার্ডও বলবি না তুই। সে যেমন করেছে তেমন ফল পাচ্ছে, কিন্তু সত্যি বলতে ভিতরে ভিতরে ফেটে যাচ্ছিল আমার মেয়েটার জন্য। মেয়েটার অবস্থা দেখে কলিজাটা মোচড় খাচ্ছে খালি বারবার। ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে সারা জীবনের জন্য বুকে নিয়ে কিন্তু কোনো কিছু একটা যেন বারবার বাধা দিচ্ছে আমাকে। আকাশ প্লিজ, শেষ একবার নতুন বুকে নাও না তুমি আমায়। আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না, চিরতরে চলে যাব তোমার সামনে থেকে। এবার আর নিজেকে সামনে এক টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নিলাম। তারপর আমি দিয়েছি এইভাবে মেয়েটাকে নিয়ে রেখেছি। নিজের জ্ঞান নেই। হঠাৎ এই পাশ থেকে আমায় হাত দিয়ে নাড়া দিল। তখন এলো, আমি সাথে সাথে মায়াকে সেখান থেকে চলে এলাম। পরিমাণ কান্না আসছিল যে আর পিছনে ফিরে তাকাতে পারিনি। বাসায় এসে রুমাতকে বিছানায় মুখ গুজে কেঁদেছি ইচ্ছে মতন। সত্যি আমি ভালোবাসতাম, তার কৃতকর্মের কারণে ভিতরটা ফেটে যাচ্ছে আমার। ভালোবেসেও সেই কষ্টটা যেন ভিতরে প্রবল ভাবে আঘাত করছে। মেয়েটাকে আমি আর কোনোদিনও মেনে নিব না। প্রতিজ্ঞা করেছিলাম যে মায়াকে আমি কখনো যত কষ্টই হোক সে আর এই জীবনে আমার হবে না। ঠিক তখনই সাথে সাথে নিজেকে সামলে নিলাম। হ্যাঁ আম্মু বলো। আর তুই কি তোর বাবার যারা হামলা করেছে তাদের কি কোনো খোঁজ বের করেছিস? কারণ তারা আগে হামলা করতে চেয়েছে কিন্তু গার্ডদের জন্য আজ সেটা পারেনি। হ্যাঁ আম্মু ভালোই, আর আমি হামলাকারীকে বের করে ফেলেছি। 24 হাজতে থাকবে। এখন রাখি। আম্মুর কথা শুনে মুহূর্তের মধ্যে রাগে পরিণত হয়ে গেল। সাথে সাথে নাদিয়ার বাসায় চলে গেলাম। নাদিয়ার বাসায় গিয়ে দেখি নাদিয়ার বাবা সোফায় বসে আছে। উনাকে দেখে ঘৃণায় সারা শরীর গিয়ে সাথে সাথে নাদিয়ার বাবার তুই কোন সাহসে আমার গেছিস? হ্যাঁ আমি সবটা জেনে তোর খেলাও শেষ। আমায় মারার জন্য তোর কলিজা ততটা বড় হয়নি যতটা আমায় মারা যায়, কিন্তু তুই আমার হাতে মারা পড়বি এখন বলেই নাদিয়ার বাবাকে মারতে শুরু করলাম। কিন্তু হুট করে কোথা থেকে যেন অনেক ছেলে পেলে এসে আমায় ধরে ফেললো, আর পাশের রুম থেকে নাদিয়ার মা বেরিয়ে এলো। এই নাদিয়ার বাবা, কি হয়েছে? মুরগিটা সব জেনে গেছে আমাদের ব্যাপারে, তাই তাকে শেষ করে দেবো। এখন ভেবেছিলাম আমাদের মেয়েটাকে তাদের কাছে দিয়ে দিয়ে সব সম্পত্তি আমাদের নামে করে নিব, কিন্তু সেটা তো সে হতে দিল না, তাই তার বাবার উপরে হামলা করিয়েছি। এখন সে সেটাও জেনে গেল। তার মানে তোরা সবাই জড়িত এসবের সাথে? তোরা পুরো পরিবার মিলে আমার বাবার সম্পত্তি হাতানোর জন্য এসব ফোন দিয়েছিস? এখনো কি তুই পরিপূর্ণ বুঝতে পারিসনি? তোদের কাউকেই আমি ছাড়বো না। পাশ থেকে নাদিয়ার মা বলে উঠলো, নাদিয়ার বাবা, বেটাকে শেষ করে দাও, না হয় আমাদের সমস্ত প্ল্যান রসাতলে যাবে। হ্যাঁ, বেটাকে তো শেষ করে দিব। এই তোরা বেটাকে মেরে বালি চাপা দিয়ে দে। নাদিয়ার বাবার কথা অনুযায়ী তারা আমায় মারতে শুরু করলো, কিন্তু তারা তাদের বিপদ তারাই ডেকে আনছে। সবাই আমাকে মারছে। পাশ থেকে নাদিয়ার বাবা মা দুজনেই আসছে। সত্যি এদের কাউকে ছাড়বো না আমি, নাদিয়াকেও না, কারণ নাদিয়ার এসবের পিছনে জড়িত আছে। সবাই আমাকে মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছে। তাকে ধরবো, কিন্তু আগে ওদের মনের খায়েশ পূরণ করে নি আমাকে মেরে। তারা আমায় মারতে মারতে নাক মুখ ফাটিয়ে ফেলেছে। এবার আমার পালা। কোমরে হাত দিয়ে মেশিন দুটো দুই হাতে নিয়ে দাঁড়িয়ে গেলাম। আমাদের এই দৃশ্য দেখে জায়গার মধ্যে থ হয়ে দাঁড়িয়ে গেল। এবার পালাবি কোথায়? সব কয়টা
বলে পৈশাচিক একটা হাসি দিলাম। আজ রক্ত দিয়ে হোলি খেলেই এখান থেকে বিদায় হব। ঠিক তখনই নাদিয়া এসে আমার সামনে দাঁড়ায়।